ঘরে বসে, গ্রামে বসে, যে কোনো জায়গা থেকে ঢাকা শহরের স্পেশালিস্টদেরকে আপনি অ্যাক্সেস করতে পারছেন। So, যখন এটা ভিডিও কলে রিয়েল ডক্টরের সাথে কথা বলতেছে, দেখছে, এবং একটা রিয়েল সার্ভিস পাচ্ছে এবং তার সমস্যার সমাধান হচ্ছে, আমাদের একটা কিউসি টিম আছে যারা হচ্ছে কোয়ালিটি অ্যাসিওর করার জন্য কনস্ট্যান্টলি কাজ করছেন। যখন কোনো পেশেন্টের অভিযোগ আসে, অভিযোগের মাধ্যমটা অনেকভাবে হয়। একটা হচ্ছে তারা জানায় আমাদেরকে, ইমেল করে বা কল করে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, পেশেন্ট রেটিংটা কম দেয় ডক্টরকে। যখনই কোনো ডক্টরের রেটিং 5 স্টারের চেয়ে কম হয়, তখনই আমরা এটাকে ইন্সপেক্ট করি। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মেডি ভয়েসের বিশেষ পর্বে। আমি ডাক্তার A K M জিয়াউল হক, সহকারী অধ্যাপক, ভাস্কুলার সার্জারি বিভাগ, ইবনে সিনা মেডিকেল কলেজ। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে আমাদের জীবনের সকল অংশেই প্রযুক্তি ছড়িয়ে আছে। টেলিভিশন, ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার কি নেই আমাদের জীবনে? অসংখ্য ডিভাইস, হাতে হাতঘড়িটাও এখন ডিজিটাল। এভাবে আমাদের স্বাস্থ্যক্ষেত্রেও প্রযুক্তি ছড়িয়ে আছে। বিশেষ করে আমাদের অনেক ধরনের রোগ রয়েছে, রয়েছে বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি, এখানেও প্রযুক্তির ছোঁয়া লেগেছে। এরকমই একটি প্রযুক্তির নাম হলো টেলিমেডিসিন। এটি আবার ডিজিটাল হেলথের একটি অংশ। এভাবে ডিজিটাল হেলথ আমাদের জীবনে, আমাদের সুস্থতার ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলছে। আজ আমাদের সাথে রয়েছেন বাংলাদেশেরই একটি প্রযুক্তি কোম্পানি ডক টাইম লিমিটেড এর সম্মানিত ফাউন্ডার এবং সিইও জনাব আনোয়ার হোসেন। জনাব আনোয়ার হোসেন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে। আসসালামু আলাইকুম ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি এক্সাইটেড আমি এখানে এসে। থ্যাংক ইউ। আজকে আমাদের আলোচনার টপিকস ডিজিটাল হেলথ এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশন যে প্রতিবেদনটি দিল, সেখানে আসলে আমাদের কোনো বক্তব্য আছে কিনা, সেই জায়গাটা ডিজিটাল হেলথের জায়গাটি কোন পর্যায়ে আছে সেটিকে যথাযথভাবে অ্যাড্রেস করা হয়েছে কিনা, এবং সেখানে আসলে আমাদের কোনো বক্তব্য আছে কিনা, এই জিনিসটা আমরা বুঝে নিতে চাইবো। বিশেষ করে কোভিড সময়কালীন থেকে আমরা ডক্টরের কাজ দেখছি। সেই সময় টেলিমেডিসিন সেবার মাধ্যমে সারা দেশেই চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছিল ডক টাইম। তো আপনার যে অনুপ্রেরণার জায়গাটি, এই যে ডক টাইম যে শুরু করলেন, সেই জায়গার অনুপ্রেরণার গল্পটি যদি আমাদেরকে বলতেন কাইন্ডলি। থ্যাংক ইউ আমাকে অপরচুনিটি দেওয়ার জন্য যে আমি শেয়ার করতে পারি আমার স্টোরি। ডক টাইমটা আমি ফাউন্ড করি কিছু স্পেসিফিক পারপাসে। প্রথম পারপাস হচ্ছে, আমি নিজে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার হাসারি গ্রামে আমি বড় হই। ওখানে আমি ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট করি, সেখানে হাত ডিসপ্লেস হয়ে যায় কিছুটা, এবং ডাক্তার খোঁজা ওয়াজ ভেরি চ্যালেঞ্জিং। সো ডাক্তার না পাওয়ার কারণে আমি সাফারটা করেছি থ্রু আউট মাই লাইফ, আমার রাইট হ্যান্ডে। সো সেটা একটা বড় একটা বিষয় ছিল। কিন্তু আমি দেখেছি যে যতদিন আমি গ্রামে ছিলাম, আবার পরে আমি ঢাকা শহরে এসে পড়াশোনা করেছি, হেলথ কেয়ার অ্যাক্সেস একটা বড় চ্যালেঞ্জ। গ্রামের জন্য তো এটা একটা মানে বেসিক নিডস হলেও এটা পাওয়াটা খুবই টাফ। ঢাকা শহরে অ্যাভাইলেবল হলেও এটা সময় সাপেক্ষ অনেক বিষয়। সো এখানে ডক্টর পেশেন্ট রেশিও যে বাংলাদেশে আছে, সেটা অনেক কম। হু সাজেস্ট করে 10 জন ডক্টর ফর এভরি 10,000 পিপল, বাংলাদেশে এটা হাফ আছে। সো এই যে ডিমান্ড এবং এই যে মানুষের ল্যাক অফ গেটিং অ্যাক্সেস, সেই জায়গাটা থেকেই আসলে, আর অবভিয়াসলি অ্যালাইনিং মাই পার্সোনাল স্টোরি, আমি এই ডক টাইমটাকে ফাউন্ড করি যে কিভাবে হেলথ কেয়ারকে অ্যাক্সেসিবল করা যায়। মোর অফ এ আমাদের মিশন যদি বলি, যে ক্রিয়েটিং টাইমলি অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিসেস, সেটা মানুষের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। জি, থ্যাংক ইউ। আমরা যতটুকু জানি যে কোভিডের যে চ্যালেঞ্জিং সময়টা ছিল, বিশেষ করে 2020 সালে আপনাদের যাত্রা শুরু, এখন পর্যন্ত এই যে দীর্ঘ যাত্রাপথ, এই জায়গায় আপনাদের অর্জনগুলো কি কি যদি আমাদেরকে বলেন। ইন্টারেস্টিংলি আমার এই প্রোডাক্টটা লঞ্চ করার প্ল্যান ছিল আরো পরে। আমি আমি লন্ডনে পড়াশোনা করি, এখানে অনেক দিন যাবত চাকরি করার পরে মনে হয়েছে যে না, দেশে গিয়ে আমি কিছু একটা করতে চাই। আর যেহেতু স্বাস্থ্য খাতে আমার নিজের একটা পার্সোনাল অভিজ্ঞতা আছে, দেশে চ্যালেঞ্জ আছে, তো আমি স্বাস্থ্য খাতে কাজ করতে চাচ্ছিলাম। আমার প্রোডাক্টটা লঞ্চ করার প্ল্যান ছিল আরো পরে, বাট হঠাৎ করে যখন কোভিড চলে আসলো, তখন মনে হলো এটা একটা রাইট টাইমিং। আর স্টার্ট আপের ক্ষেত্রে টাইমিং একটা বড় ফ্যাক্টর সাকসেসের জন্য। তখন আমি সবকিছু কাজ বাদ দিয়ে এটাকে প্রায়োরিটাইজ করে এসকেলেট করে আমরা কোভিডের সময় আর্লির দিকে ডক টাইমকে লঞ্চ করি। তো লঞ্চিং থেকে এখন পর্যন্ত আমরা প্রায় 4.5 বছর, আমার মনে হয় প্রায় 25টা থেকে 30টা কোম্পানি ওই সময় লঞ্চ করেছে, বেশিরভাগই এখন আর নাই, এক্সিস্টেন্ট নাই। আমরা আলহামদুলিল্লাহ হ্যাজ বিন সার্ভিং ভেরি ওয়েল। এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ডক্টর নেটওয়ার্ক আমরা বলতে পারবো, অ্যাক্সেসিবল ডক্টর নেটওয়ার্ক। প্রায় 1650 জন ডক্টর আছে আমাদের প্ল্যাটফর্মে। এবং এটা আপনি বাংলাদেশে বড় হসপিটালেও পাবেন না, এত নাম্বার অফ ডক্টর একসাথে। এবং আপনি সেটা পাচ্ছেন হচ্ছে ঘরে বসেই আপনি সেই ডক্টরদেরকে আপনি অ্যাক্সেস করতে পারছেন। উম, মোটামুটি
সকল বিগ হসপিটালের ডক্টরই আমাদের প্ল্যাটফর্মে আছে। এটা স্কোয়ার হোক, এটা ইউনাইটেড হোক, এটা আমাদের বিএসএস হোক, বারডেম হোক, হার্ট ফাউন্ডেশন হোক, ইউ নেম ইট, এভরি হসপিটালের ডক্টররা আমার প্ল্যাটফর্মে অ্যাভেলেবল আছেন। সো আপনি ঘরে বসে, গ্রামে বসে, যে কোনো জায়গা থেকে ঢাকা শহরের স্পেশালিস্টদেরকে আপনি অ্যাক্সেস করতে পারছেন। তো 1650 জন ডক্টর আমরা এখন পর্যন্ত প্রায় 6.5 লক্ষ পেশেন্টকে ভিডিও কনসালটেশনের মাধ্যমে সেবা দিয়েছি। কারণ অনেকে টেলিমেডিসিন বলতে, টেলিমেডিসিনটা ইজ আ টু ডিফারেন্ট কনসেপ্ট। একটা হচ্ছে আপনি একটা রিয়েল গুড সার্ভিস যদি আপনি দিতে চান, সেটা আপনার ভিডিও কলে পেশেন্টকে দেখা, তার সাথে কথা বলা, অনেক ক্ষেত্রে তার সিমটমগুলো দেখা, বোঝা, অনেক বিষয় থাকে। আবার অনেকগুলো ফোনের মাধ্যমেও অনেকে কল করে, সেটার এক্সপিরিয়েন্সটা ভালো হয় না। সো অ্যাজ এ রেজাল্ট, টেলিমেডিসিনের প্রতি কিন্তু যখন শুধু ফোনে কনভারসেশনটা করা হয়, মানুষের এটার প্রতি আগ্রহটা কমে যায়। So, যখন এটা ভিডিও কলে রিয়েল ডক্টরের সাথে কথা বলতেছে, দেখছে, এবং একটা রিয়েল সার্ভিস পাচ্ছে এবং তার সমস্যার সমাধান হচ্ছে, এগুলো কম্বাইন করলে আমরা পেশেন্টের আস্থা অর্জন করা যায়। তো আমরা 6.5 লক্ষ মানুষকে ভিডিও করে সার্ভ করেছি এখন পর্যন্ত। আর আমরা প্রতিদিন প্রায় 500-র উপরে মানুষকে আমরা এখন সেবা দিচ্ছি। জি, ধন্যবাদ। আপনি কি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা গুরুত্বপূর্ণ ইভেন্ট আমাদের সঙ্গে শেয়ার করতে চাইবেন, যেটি আসলে আপনার একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে এই পুরো জার্নিতে? আমাদের কোভিড একটা বড় লিস্টার দিয়েছে। যেহেতু ওই সময়ে আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল ডক্টরদেরকে অনবোর্ড করা। সো শুরুর দিকে খুব ডিফিকাল্ট টাইম গিয়েছে ডক্টরদেরকে প্ল্যাটফর্মে আনতে। কারণ এটা মানুষ অতটা বিশ্বাস বা এটাতে কাজ করবে কিনা সেটা জানে না। তো আমরা কিছু নিজেদের পরিচিত ডক্টর দিয়ে প্ল্যাটফর্মটা শুরু করেছি, কিন্তু যখন এটা কোভিড চলে আসলো, ডক্টররাও প্র্যাকটিসের চেয়ে বেশি অনলাইনে প্রিফার করলো। সো আমাদের এই জায়গায় ডক্টর অনবোর্ডিং প্রসেসটা খুব ইজি হয়েছে। আবার পেশেন্টদের ক্ষেত্রে এটা ইজি হয়েছে যে তারা অ্যাক্সেস পাচ্ছে ঘরে বসে। সো কোভিড হচ্ছে আমাদের একটা বড় টার্নিং পয়েন্ট। এডিশনালি আমরা যখন শুরুর দিকে স্ট্রাগল করছিলাম, একটা লেকচার আমরা 100 টাকা কনসালটেশনের প্রাইস প্রথমে দিয়েছিলাম, কিন্তু এটা খুব চ্যালেঞ্জ ছিল। কারণ মানুষকে এডুকেট করা দরকার এখানে, মানুষকে এটা একটা গুড সার্ভিস, এখানে নেওয়া যায়, রিয়েল ডক্টরের সাথে কথা বলা যায়, প্রেসক্রিপশন ফোনের মধ্যে চলে আসে, সেই জিনিসগুলো মানুষকে ফিল করাতে হয়। তখন আমরা 10 টাকায় কনসালটেশন দিলাম। এটা ছিল আমাদের একটা বড় টার্নিং পয়েন্ট। মানুষ যেটা এখানে আপনার চা খাওয়ার, চা খেতে যেই টাকাটা খরচ হয়, আপনি ওই টাকা দিয়ে আপনি একটা কনসালটেশন নিয়ে আপনি সার্ভিসটাকে উপভোগ করতে পারছেন। যদিও ডক্টরদের কিন্তু আমরা ফুল পেমেন্টে দিতাম বা মোস্টলি পেমেন্ট দিতাম, ডক্টররাও আমাদের সাথে থেকেছিল এই ক্যাম্পেইনগুলোতে রিডিউস প্রাইসে, বাট আমরা সাবসিডাইজ করেছি মোস্ট অফ দ্য কস্ট। সো এটা ছিল আমাদের আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট। আর গল্প হিসেবে আমি শুরুর দিকের একটা গল্প বলতে চাই। সেটা হচ্ছে, যখন আমি শুরু করি, আমি তখন লন্ডনে বসে কোভিডের সময় এখানে বসে প্ল্যাটফর্ম অপারেশনস রান করতাম, খুব ছোট টিম। ডক্টরদের সাথে আমার ডাইরেক্ট ওয়ান টু ওয়ান কানেকশন হতো। এক এক পেশেন্ট নক দিয়েছে, পেশেন্ট আমাদের প্ল্যাটফর্মে সার্ভিস নেওয়ার চেষ্টা করছে। তখন আমাদের ডক্টর ডক্টর শঙ্খময় ছিল আমাদের শুরুর দিকের একজন ডক্টর। উনি ছিল চাঁদপুর যাচ্ছিল, লঞ্চে লঞ্চে ছিল। তো আমি এসেছি লন্ডনে। সো আমি তখন পেশেন্টকে কানেক্ট করে দিলাম, আমি লন্ডনে, ডক্টর হচ্ছে চাঁদপুরের এক লঞ্চের উপরে বসে আছে, আর আমার পেশেন্ট হচ্ছে এক প্রত্যন্ত অঞ্চলে বসে আছে। সো এই তিনজনের যে কানেক্টিভিটি করে অ্যাকচুয়ালি সার্ভিসটা প্রোভাইড করেছি, এটা ছিল আমার একটা খুব ইন্টারেস্টিং এবং আমি বলবো শান্তিপূর্ণ একটা একটা বিষয়, যে না, একটা রিয়েল প্রবলেম রিয়েল সলিউশন দিয়ে আমরা কাজটা করতে পেরেছি। সত্যি এটা খুব একটি চমৎকার অভিজ্ঞতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে ঢাকার ডাক্তার বা ঢাকার যে চিকিৎসা যেটি আমরা পেতে চাই, কিন্তু একজন গ্রামীণ বা প্রত্যন্ত অঞ্চলে যিনি আছেন তার জন্য চিকিৎসা পাওয়াটি আসলে খুবই কঠিন। কিন্তু এই টেলিমেডিসিন সেবার মাধ্যমে একজন প্রত্যন্ত অঞ্চলের অধিবাসীও কিন্তু চিকিৎসা সেবাটি পেতে পারছেন। আমার ভাই, আমরা একটু বেসিকে ফিরে আসি, গোড়ার কথায় আসি। যেমন আমরা সবসময় বলছি ডিজিটাল হেলথ, এই কথাটি খুবই প্রচলিত একটি কথা, কিন্তু এটা নিয়ে আসলে আমাদের অনেকের কাছে ধারণাটি পরিষ্কার নয়। আপনি একটু আমাদেরকে বলবেন যে ডিজিটাল হেলথ বলতে আসলে কি কি বোঝায়? ডিজিটাল হেলথ এখানে অনেকগুলো বিষয় চলে আসে। একটা হচ্ছে টেলিমেডিসিন, একটা পার্ট। এরপরে আপনি অনলাইনে যত ধরনের হেলথ কেয়ার সার্ভিস আপনি নিতে পারবেন, দে অল ফল ইনটু ডিজিটাল হেলথ ক্যাটাগরি। ওটা আমি দেখি হচ্ছে যে আপনি ডিজিটালি এখানে কন্টেন্ট অ্যাক্সেস করা হতে পারে, যে আপনি হেলথ কেয়ার রিলেটেড। যেমন আমরা কিন্তু রিসেন্টলি একটা প্রোডাক্ট লঞ্চ করেছি, যেখানে আপনি ভেরিফাইড ডক্টরের কাছ থেকে আপনি স্বাস্থ্যধর্মের কন্টেন্ট পাবেন। আমি ইউটিউবে সার্চ করছেন, আপনি ফেসবুক রিলসে দেখছেন কোন কন্টেন্ট কোন কে করতেছে, এটার কোনো বেজ আছে কিনা, এবং ওইটা নিয়ে অনেকে চিকিৎসা সেবা ফলোও করে। সো এই জন্য আমরা প্ল্যাটফর্ম নিয়ে এসেছি ডক টাইম ক্লিপস, যেখানে মানুষ আপনার একটা ভেরিফাইড ডক্টরের কাছ থেকে
বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখে তারা তাদের স্বাস্থ্যের খেয়াল রাখতে পারে। সো এটাও একটা কিন্তু পার্ট, যে আপনি কিভাবে স্বাস্থ্যের একটা অল্প কিছু তথ্য আপনি নিলেন, ডক্টরের সার্ভিস আপনি কনসালটেশন নিচ্ছেন, আপনি আপনার ইলেকট্রনিক হেলথ রেকর্ড আপনি মেনটেন করছেন আপনার প্ল্যাটফর্মে, আপনি এখানে একটা বিএমআই ক্যালকুলেট করা রাখবে, আপনি প্ল্যাটফর্মে ঢুকে আপনি বিএমআইটা চেক করছেন কি হচ্ছে, আপনি এখানে মেডিসিন অর্ডার করা লাগবে, হোম ডায়াগনস্টিক টেস্ট অর্ডার করা লাগবে। সো আপনি এনিথিং আপনার হেলথ কেয়ার রিলেটেড যেটা আপনাকে ডিজিটাল টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার আপনাকে হেল্প করছে, দ্যাট ইজ ওয়্যার ইট ফলস ইনটু ডিজিটাল হেলথ কেয়ার বলি। জি, আমরা কথা বলছিলাম ডিজিটাল হেলথ নিয়ে। তো সম্প্রতি স্বাস্থ্য খাতে সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং তারা তাদের প্রতিবেদন জমা দিয়েছেন সম্প্রতি। সেখানে বিস্তৃত পরিসরে স্বাস্থ্য খাতের সকল বিষয় নিয়েই কথা বলা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে স্বাস্থ্য খাত একটি চ্যালেঞ্জিং জায়গা, মানুষকে স্যাটিসফাই করা কঠিন। এবং আপনি যেরকমটা বলছিলেন যে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীর সংখ্যাও বাংলাদেশে কম, হেলথ ফেসিলিটিসগুলো খুব লো প্রোফাইলে আছে, এখানে আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক বেশি। বিশেষ করে প্রায় 65% টাকাই আসলে রুগীকে নিজের পকেট থেকেই খরচ করতে হয়। তো এই যে একটি জায়গা, একটা চ্যালেঞ্জিং জায়গা হেলথ সেক্টর, এবং স্বাস্থ্য খাতের প্রতিবেদনটিও প্রকাশিত হলো। এই জায়গাটা একজন দীর্ঘদিন থেকে আপনি হেলথ সেক্টরে কাজ করছেন, আপনার অবজারভেশনের জায়গাটি কি, কেমন হলো প্রতিবেদন? এবং ডিজিটাল হেলথের যে জায়গাটা, এই জায়গাটায় আপনার কোনো অবজারভেশন আছে কিনা স্পেসিফিক? আমি মনে করি যে স্বাস্থ্য মানুষের একটা মোস্ট ফান্ডামেন্টাল পার্ট লাইফের। এখানে আপনার খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, এগুলোই হচ্ছে আমরা দেখে এসেছি আমাদের মানুষের সবচেয়ে মৌলিক চাহিদা। আর এখানে প্রত্যেকটা একটা সরকারের ইনফ্রাস্ট্রাকচারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে। এখানে ফান্ড অ্যালোকেশন অ্যাপ্রোপ্রিয়েট থাকতে হবে, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারকে রেডি রাখতে হবে, যেই জায়গাগুলোতে আমাদের কমিউনিটি হেলথ ক্লিনিকগুলো আছে, অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হবে। ইনফ্রাস্ট্রাকচারটাকে এমনভাবে রেডি করতে হবে যাতে মানুষ ওই ডিজিটাল কেন্দ্রে গিয়ে ঢাকা শহরে ডাক্তারের সাথে কনসালটেশন নিতে পারে কমিউনিকেশন এবং ডিজিটাল টেকনোলজির মাধ্যমে। সো এই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ইমপ্রুভ করা, বাজেট আরও অ্যালোকেশন করা, এবং ইউজ আমাদের ওভারঅল পপুলেশনকে ট্রেনিং প্রোভাইড করা যে ডিজিটাল হেলথ কেয়ার একটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং এটা অনলাইনে নেওয়া সম্ভব, এই যে মানুষকে এডুকেশন এবং ট্রেনিং, এই জায়গাগুলোতে অনেক ফোকাস করা খুবই গুরুত্বপূর্ণ পার্ট বলে আমি মনে করি ডিজিটাল হেলথ কেয়ার। জি, থ্যাংক ইউ। আসলে আমরা কথা বলছিলাম ডিজিটাল হেলথ নিয়ে। এখানে যে আপনি যেরকমটা বলছিলেন যে অনেকগুলো সেক্টর রয়েছে, তার মধ্যে একটি অন্যতম হলো টেলিমেডিসিন। এর বাইরে মোবাইল হেলথের কথা বলা হচ্ছে ইলেকট্রনিক হেলথ রেকর্ডস। এছাড়া ই ফার্মেসির কথা বলা হয়েছে, ডায়াগনস্টিক নেটওয়ার্কের কথা বলা হয়েছে, অ্যাম্বুলেন্স নেটওয়ার্কের কথা বলা হয়েছে। অর্থাৎ পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকেই ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় নিয়ে আসার কিছু বিষয় রয়েছে। তো ডক টাইম যে কাজ করছে, এই জায়গাটা ডক টাইম কিভাবে আসলে এই সেক্টরগুলোকে ইনকর্পোরেট করছে? থ্যাংক ইউ। এগেইন আমি যদি ডিজিটাল হেলথ কেয়ার যেটা আমি বললাম, এটা কি, এটা হচ্ছে আপনি ইনফরমেশন কমিউনিকেশন ব্যবহার করে আপনি একটা মানুষকে হেলথ কেয়ার নিডসটাকে প্রোভাইড করা এবং পাশাপাশি তার হেলথ কেয়ারকে ইমপ্রুভ করা। এটা প্রিভেন্টিভ কেয়ার হইতে পারে এবং মানুষের সমস্যার মানে এক হচ্ছে আপনি অসুস্থ হওয়ার পরেও হইতে পারে এবং আপনি এর আগেও হইতে পারে প্রিভেন্টিভ কেয়ার, এগুলো সব নিয়ে হচ্ছে ওভারঅল ডিজিটাল হেলথ কেয়ার। সো আমাদের সাইড থেকে আমরা দেখি আমরা কিভাবে পুরো জার্নিটাকে মানুষকে কেয়ার পাথওয়েতে আমরা গাইড করতে পারি। আপনার একটা সমস্যা হলো, আপনি অ্যাপটা ওপেন করবেন, আপনি ওখানে বুঝতে পারবেন যে আপনার কি এখন করা উচিত। আমরা ফিউচারে এখানে এআই নিয়ে আসবো যাতে একটা পেশেন্টকে সহজেই গাইড করতে পারি আমরা, যে এখন তার কি ফিজিক্যালি যাওয়া উচিত নাকি অনলাইন ডক্টরের সাথে কানেক্ট করা উচিত নাকি আহ, মানে নাথিং টু ওয়ারি অ্যাবাউট। সো এই ধরনের বিষয়গুলো যাতে ইনিশিয়াল ট্রিয়াজ করা যায়, সেটা আমাদের হয়তো এআই এর থ্রুতে হবে ইন দ্য ফিউচার। আর আপনি একটা ডক্টর বা একটা সমস্যার কারণে একটা সমস্যার যে সলিউশনগুলো সেগুলো খোঁজা সার্ভিস ওয়াইজ, এখানে কনসালটেশন নেয়া, কনসালটেশন যখন শেষ হবে তার ইলেকট্রনিক প্রেসক্রিপশন হাতে পাওয়া, আর তার জন্য একটা ইলেকট্রনিক হেলথ রেকর্ড তৈরি করা থাকবে যাতে 10 বছর, 20 বছর, 30 বছর পরেও সে তার এই ইনফরমেশনগুলোতে অ্যাক্সেস পায়। যেমন আমি যদি আপনাকে বলি যে আপনার 20 বছর আগে কি হয়েছে, আপনার এই এই ডকুমেন্টস আপনি কোথায় পাবেন, এখন নাই। সো এটা বিশ্বে কিন্তু আছে, বহির্বিশ্বে এটা অনেক আগে থেকে উন্নত বিশ্বে এগুলো চলছে, কিন্তু আমাদের পুরো ডিসেন্ট্রালাইজ হওয়াতে পুরো হেলথ কেয়ার সিস্টেম কানেক্টেড না। সো এটা নাই, আমরা হেলথ কেয়ার ইলেকট্রনিক হেলথ রেকর্ডের পুরো সেগমেন্টে আমরা শুরু করেছি যাতে ওভার টাইম আমরা এটাকে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারের সাথে কানেক্ট করতে পারি। সো আমাদের এটা নিয়ে কাজ চলছে। দেন আপনি যখন প্রেসক্রিপশনটা পাওয়ার পরে আপনি মেডিসিন অর্ডার করে দিবেন ঘরে বসে। So আমরা পার্টনারের সাথে কানেক্টেড, সেখানে আমরা পার্টনারের কাছে অর্ডারটা পাঠিয়ে দিই, আমার পার্টনার আপনাকে মেডিসিনটা ঘরে ডেলিভারি দিয়ে দেয়। তারপরে আবার অনেক ক্ষেত্রে বিগেস্ট চ্যালেঞ্জ যেটা হয় টেলিমেডিসিনে, রোগীকে হাত দিয়ে স্পর্শ করা যায় না বা বোঝা যায় না কি করতে হবে নেক্সট। তখন এই জায়গাগুলোতে কিন্তু আমরা অ্যাসেসমেন্ট করতে দেয় যে তুমি কিছু টেস্ট করে আনো, টেস্ট করলে টেস্ট রিপোর্ট দেখে আরো ফার্দার
অ্যাডভাইস দেওয়া যায়। অথবা সে ফিজিক্যালি রেফারও করে, যে না তোমার ফিজিক্যাল কোনো ডাক্তারের কাছে দেখাও। বাট আমরা হোম ডায়াগনস্টিক টেস্টেরও কাজ করেছি, যাতে আপনি ঘরে বসে হোম ডায়াগনস্টিক টেস্ট করতে পারেন। এবং এরপরে আপনার কন্টিনিউয়াসলি আপনাকে যেন আমরা ফলো আপগুলো হয়, আপনাকে আমরা রিমাইন্ডার দিচ্ছি, আপনি ফলো আপ করার জন্য সহজেই কানেক্ট হয়ে যাচ্ছেন। রিপোর্ট আসলে আমাদের যে পার্টনার আছে ওখান থেকে রিপোর্ট অটোমেটিক প্ল্যাটফর্মের ভিতরে চলে আসে। সো আপনার জন্য সবকিছু ঘরে বসে হয়ে যাচ্ছে। যে জার্নিটা আপনার আগে করতে 2 থেকে 3 দিন সময় লাগতো, ডক্টর পাওয়া, মেডিসিন, ডায়াগনস্টিক টেস্ট করা, এবং 2 থেকে 3 দিন না, শুধু আবার কয়েকবার যেতে হতো, ডাক্তারের কাছে যেতে হতো, ডায়াগনস্টিক সেন্টারের কাছে যেতে হতো, ওই জিনিসটাকে আমরা কমিয়ে নিয়ে এসেছি 3 থেকে 4 ঘন্টার মধ্যে। পুরো সেবাটা আপনি পেয়ে যাবেন আপনার রিপোর্ট পাওয়ার সহ। ইনফ্যাক্ট ফলো আপ, পরবর্তী ডাক্তারের কাছে যে রিপোর্টটা দেখানো সেটাও আপনার অটোমেটিক হয়ে যায়। তো এই জিনিসটাকে আমরা ওভারঅল ডিজিটাল হেলথ কেয়ারের মধ্যে ফল করাতে পারি। জি, ধন্যবাদ। আমরা জানি যে সরকারিভাবেও স্বাস্থ্যসেবা দেওয়া হয়, স্বাস্থ্যসেবা বাতায়ন রয়েছে। তো এখন সেখানে হটলাইন রয়েছে, সেখানে টেলিমেডিসিন সেবাও রয়েছে। সরকারিভাবে যে টেলিমেডিসিন সেবা দেওয়া হচ্ছে এবং প্রাইভেটে বা বেসরকারিভাবে যে টেলিমেডিসিন সেবা দেওয়া হচ্ছে, এই জায়গাগুলোতে আসলে মৌলিক পার্থক্যটা কি? তো সরকার যে স্বাস্থ্য বাতায়নটা লঞ্চ করেছে, এটা ডেফিনেটলি অনেক ভালো একটা উদ্যোগ, রাইট টাইমে একটা মানুষের কাছে এই স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া। আমি দেখি যে বড় বিগেস্ট ডিফারেন্সিয়েটর আমাদের মধ্যে এখানে পেশেন্টের এক্সপিরিয়েন্সটা আরো ভালো। সো আপনি যেহেতু ভিডিও কলে কথা বলছেন, আপনার ফোনের মধ্যে স্ক্রিনের সাথে সাথে চলে আসছে স্বাস্থ্য বাতায়ন একটা নাম্বার, সো সেক্ষেত্রে আপনার যে ইভেন প্রেসক্রিপশনটাও সেন্ড হয় হচ্ছে SMS আকারে। সো এটা মানুষের জন্য রিড করা, ওইটাকে রিটেইন করা ভেরি চ্যালেঞ্জিং। সো এখানে আপনার অ্যাক্সেস পাচ্ছেন বেশি, আপনার অনেক ডক্টর অ্যাভেলেবল আছে, আপনার পছন্দ মতো আপনি একটা নাম্বারে যখন ফোন করেন স্বাস্থ্য বাতায়নে, আপনি কিন্তু ডক্টর পছন্দ করার কোনো স্কোপ নাই। আপনার কাছে যেই ডক্টরের সাথে কানেক্ট হবেন তার সাথে কথা বলছেন। এখানে আপনি আপনার পছন্দ মতো চুজ করবেন, আপনি কি স্পেশালিস্ট দেখাবেন, GP দেখাবেন, কার সাথে কোন যেই ডক্টরের রেটিং বেশি, যে প্রফেসর তাকে দেখাবেন। আপনার কাছে পছন্দ করার জায়গাটা আছে। আপনি প্রেসক্রিপশনটা সাথে পাচ্ছেন, আপনি ভিডিও কনসালটেশনে একটা রিয়েল কনসালটেশনের মতো একটা ফিলিংস পাচ্ছেন, যে ডক্টরের ফেস দেখে দেখে আপনি কথা বলছেন, তাকে আপনার এক্সপ্রেশন বুঝাতে পারছেন। সো এই ডিফারেন্সিয়েটর গুলো আমি দেখি স্বাস্থ্য বাতায়নের সাথে ডিফারেন্ট। বাট অবভিয়াসলি স্বাস্থ্য বাতায়ন ইজ ভেরি ইম্পর্টেন্ট স্টিল। লট অফ জায়গায় যাদেরকে দরকার কথা বলা, স্পেশালি যাদের জন্য কস্ট ইফেক্টিভ একটা বিষয় আছে, যে অল্প খরচে বা লো খরচে কিভাবে তার সমস্যার সমাধান হয়ে যায়, আমাদের বড় একটা আন্ডারসার্ভড কমিউনিটি আছে, তাদেরকে এই আওতায় নিয়ে আসা যায়। সো আমি মনে করি যে ইটস এ গুড সাইট, বাট আমাদের কিছু ডিফারেন্সিয়েটর আছে ইন টার্মস অফ হাউ উই ক্যান প্রোভাইড ডিফারেন্ট কেয়ার ফর এ বেটার এক্সপিরিয়েন্স। জি, থ্যাংক ইউ। আমরা জানছিলাম এই বিষয়টি নিয়ে। তো টেলিমেডিসিন সেবার ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জেস থাকতে পারে বলে আমরা মনে করি। অর্থাৎ আমাদের যারা আছেন সার্ভিস প্রোভাইডার বা চিকিৎসকগণ, এছাড়া রয়েছেন আমাদের রোগী, আবার রয়েছে টেকনিক্যাল কিছু বিষয়। তো টেলিমেডিসিন সেবা প্রদানের ক্ষেত্রে এই চ্যালেঞ্জেস গুলো আসলে কি কি, কাইন্ডলি যদি আমাদেরকে বলতেন। টেলিমেডিসিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে একটা পেশেন্টকে এক্সামিন করা, ফিজিক্যালি এক্সামিন করা। এটা অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়, যদিও ওভার 70%-এর উপরে প্রাইমারি কেয়ারগুলো কিন্তু টেলিহেলথে করা সম্ভব। তো আমরা এখানে কাজ করছি কখনোই ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার বা এটাকে রিপ্লেস করতে না। এটা হচ্ছে একটা অ্যাডেড, আপনার ফিজিক্যাল সার্ভিসকে অ্যাডেড হিসেবে আপনার জন্য সেবাটাকে সহজ করে দিবে। যেখানে আপনার একটা পেশেন্টকে ধরতেই হবে, যেই টেস্টগুলোতে ইমার্জেন্সি কেয়ার হতে পারে, সেই যেখানে আপনার হসপিটালাইজেশন দরকার, সেগুলো আমরা কখনোই রিপ্লেস করবো না। সেখানে আমরা স্টিল অলওয়েজ পেশেন্টকে রেকমেন্ড করি আপনারা ওখানে চলে যান। সো এই ফিজিক্যাল এক্সামিনেশনটা একটা বড় চ্যালেঞ্জ, এটা পেশেন্টের ক্ষেত্রেও ডক্টরের ক্ষেত্রে। পেশেন্টও অনেক ক্ষেত্রে কমফোর্টেবল ফিল করে না, যে ডক্টর তো আমাকে হাত দিয়ে ধরলোই না, তাহলে আমাকে কি দেখলো কি বুঝলো, এটা একটা তাদের ডিসস্যাটিসফ্যাকশন থাকে। কিন্তু আমরা চেষ্টা করছি যে যারা ওপেন, ডিজিটালি ডিজিটালি টেক সেভি, এবং যেহেতু ডিজিটালাইজেশন এখন চলে আসছে, সবার হাতের মধ্যে স্মার্টফোন চলে আসছে মোটামুটি, তো সেই জায়গা থেকে এটা আরো সহজ হয়ে যাচ্ছে। যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা ওয়েট করছেন ডাক্তারের কাছে, যদি আপনার এটা বাসায় বসে সম্ভব হয় যে ট্রিটমেন্টগুলো, সেগুলো আপনি ঘরে বসে করে ফেললেন। যেমন অনেক সিমটম আছে, এটা প্রাইমারি কেয়ারে যেগুলো আছে, জ্বর, ঠান্ডা, কাশি, আপনার বাচ্চাদের হেলথ কেয়ার, উইমেন্স হেলথ কেয়ার, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ডার্মাটোলজি একটা খুব ইন্টারেস্টিং সেক্টর আমাদের ক্ষেত্রে। সো এই 3-4টা বিষয় আছে যেগুলো খুব সহজেই টেলিহেলথে ট্রিট করা যায়। বাট চ্যালেঞ্জ রয়ে যাবে, যেটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন। আমি বলবো সেটা বরাবরই রয়ে যায়, বাট আমরা ওভার টাইম কাজ করতেছি। যেমন আমরা একটা একটা AI ডিভাইসের সাথে ইন্টিগ্রেট করেছিলাম, যেখানে আপনি ভিডিও স্ট্রিম থেকে আপনার রিডিং আসতে পারে, ব্লাড প্রেশার, আপনার অক্সিজেন স্যাচুরেশন রেট, আরো অনেক ডেটা আসতে পারে। কিন্তু এটা আমরা পাইলট ফেজে রাখছি, কারণ এখানে আমাদের অবভিয়াসলি উই নিড এনাফ এভিডেন্স টু মেক শিওর এটা আমাদের যায়। বাট হয়তো ওভার টাইম যখন এই AI গুলো চলে আসবে, এই জায়গাগুলো সহজ হয়ে যাবে সবার জন্য। বাট দ্যার উইল স্টিল বি
will never be able to replace physical infrastructure. জি, থ্যাংক ইউ। আপনাদের কাছে যে পরিসংখ্যান রয়েছে তাতে কোন ধরনের রোগী আপনারা বেশি পেয়ে থাকেন? একটু যদি আমাদের একটু প্রথম 5টি ডিজিজ বলতেন বা কোন ডিপার্টমেন্ট যদি বলতেন আর কি। So, আমাদের যে টোটাল 6.5 লক্ষ মানুষকে আমরা দেখেছি, এর মধ্যে আমি প্রথমে ওই ডিজিজ সিমটমে যাওয়ার আগে আরেকটা সেগমেন্ট বলতেছি। আমার 55% হচ্ছে রুরাল এবং সাবারবান এরিয়ার, আর 45% হচ্ছে আমার সিটির এবং ঢাকা শহরের বা তার মানে যারা শহরগুলো। প্রান্তিক অঞ্চলে আছেন তারাই আসলে বেশি সেবাটা পাচ্ছেন। তারাই বেশি, হ্যাঁ কারেক্ট। মানে দ্যাটস এ গুড সাইন, দ্যাটস এ গুড সাইন। হ্যাঁ, তার মানে যেখানে দরকার সেখানে আমরা নিয়ে যাচ্ছি। আমাদের ওই যে বললাম না যে আমাদের মিশন কিন্তু হচ্ছে যে যাদের দরকার বেশি তাদের কাছে এটা পৌঁছে দেয়া, টাইমলি অ্যাক্সেস টু অ্যাফোর্ডেবল এন্ড কোয়ালিটি হেলথ কেয়ার সার্ভিসেস। আর এখন যদি আমি এরিয়াগুলো আসি, কোন টপ 5 এরিয়াগুলো, একটা হচ্ছে কমন যে সিমটমগুলো হয়, জ্বর, ঠান্ডা, কাশি, পেটে ব্যথা, মাথা ব্যথা, এই জায়গাগুলোতে আমরা গ্যাস্ট্রিকের ব্যথা এগুলো আমরা সহজেই ট্রিট করতে পারি। আমাদের ম্যাক্সিমাম রুগী এই সেগমেন্টটাতে আসে। তারপর আছে চিলড্রেন্স হেলথ, আর একটা বড় সেগমেন্ট, কারণ ইনফেন্ট কেয়ার হোক বা একটু বড় হোক, শিশুদের অনেক সমস্যাগুলি আনটেল যেটা হসপিটালাইজেশন যেটা ছাড়া ম্যাক্সিমাম ইস্যুগুলোই হয়তো বাবা মা বেশি ওয়ারিড থাকে রাদার দেন কিছু হয়েছে আসলে এটা আসলে সমস্যা কিনা সেটাও জানার জন্য তারা অনেক ক্ষেত্রে ফোন দেয়। তো শিশু একটা বড় সেগমেন্ট আমার জন্য বলবো। ফিমেলস হেলথ, ফিমেলদের জন্য ডক্টরের কাছে যাওয়া একটা চ্যালেঞ্জ, স্পেশালি তাদের যে মিনস্ট্রুয়াল বিষয়গুলো আছে বা আরো উইমেন এবং প্রেগনেন্সি রিলেটেড যে হেলথ কেয়ারগুলো থাকে, এগুলো সহজেই টেলি হেলথে আমরা ট্রিট করতে পারি। আর একটা বিষয় ব্যাপার হচ্ছে ডার্মাটোলজি আর সেক্সোলজি যেটা আছে, সেটা আমার জন্য একটা বড় ভালো ডিমান্ডিং একটা এরিয়া। এখানে স্কিনের ছবি সুন্দর মতো তুলে পাঠালে ডক্টর সহজে এটাকে অ্যাডভাইস করতে পারে। এবং ভবিষ্যতে এখানে এআই নিয়ে আসলে এগুলো আরো ইজি হয়ে যাবে। আমরা কাজ করছি ইউকের এক পার্টনারের সাথে, আমরা রাইট নাও ডিসকাশনে আছি কিভাবে ইমেজগুলোকে আরো এআই দিয়ে ডাক্তারকে আরো ডায়াগনোসিসে হেল্প করা তাকে। সো সেই জায়গাগুলো হয়ে গেলে আমাদের এগুলো আরো ডিমান্ড বাড়বে। মেন্টাল হেলথ এবং নিউট্রিশন আরো দুইটা ভালো ইন্টারেস্টিং সেগমেন্ট আমি বলবো। জি, থ্যাংক ইউ। খুব চমৎকার কিছু বিষয় আমরা পেলাম। একটি জায়গা আমার জানার বিষয় ছিল, আমরা সাধারণভাবে জানি যে প্রান্তিক জনগোষ্ঠী তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। আবার এদের মধ্যেও আরেকটি অংশ হচ্ছে নারীরা। নারীরা বলা হয় যে নারীরাও আসলে আন্ডার সার্ভড, অর্থাৎ তারাও চিকিৎসার সুবিধা পান না, তাদের অ্যাক্সেসটাও কম। তো আপনাদের যে প্যারামিটার রয়েছে সেই জায়গাটায় নারীদের অংশগ্রহণ কেমন? আমাদের টোটাল প্ল্যাটফর্মের 66% হচ্ছে উইমেন অ্যান্ড চিলড্রেন, 6.5 লক্ষ মানুষের মধ্যে 66 ভাগ, এবং 30%-এর উপরে উইমেন। সো আমরা মোটামুটি যে মেল ফিমেলের জেন্ডারটা সিমিলারই আছে এবং শিশুর তিনটা কম্বাইন করাই আছে। সো এখানে আমরা যেই ব্যারিয়ার সেটা আমরা রিমুভ করছি, যে হেলথ কেয়ার অ্যাক্সেসে ব্যারিয়ার, এবং এটা ইজি সবার জন্য অ্যাক্সেসিবল করা। সো নারী এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ডিমান্ডিং। বাংলাদেশে যেমন প্রত্যেকটা নারী এবং শিশুর ক্ষেত্রেও কি করতে হয়, ডাক্তারের কাছে নেয়ার জন্য, হয় এটা হাজবেন্ড হোক, ভাই হোক, বাবা হোক, তাদের জন্য অপেক্ষা করা, তারা জি। আসলে ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাবে, এই কালচারটা থেকে আমরা বেরোয় আসতে চাই। আমরা চাই হচ্ছে উইমেনদের এম্পাওয়ার করতে। আপনি ঘরে বসে আছেন, আপনি যেমন রান্না করেন, আপনি ঘরে বসে খাবার অর্ডার করছেন, আপনি ঘরে বসে সেম ভাবে অনলাইনে ডক্টর দেখাবেন, এবং এটা আমাদের দিন দিন আরো এটা বাড়ছে। জি, ধন্যবাদ। খুব চমৎকার একটি বিষয় যে নারীরা যাদের কাছে চিকিৎসা সেবা পৌঁছাচ্ছিল না, যারা চিকিৎসা সেবা নিতে পারছিলেন না প্রত্যন্ত অঞ্চলে থাকার কারণে, তাদের মধ্যে অনেকেরই সুযোগ হচ্ছে চিকিৎসা সেবা নেওয়ার, টেলিমেডিসিনের মাধ্যমে চিকিৎসা সেবা নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা সকলেই জেনে থাকি যে ডিজিটাল ডিভাইড বলে একটি শব্দ রয়েছে। বাংলাদেশে প্রচুর মোবাইল রয়েছে, কিন্তু জি। এরপরেও অনেকের কাছেই কিন্তু অনেকের হাতে স্মার্টফোন নেই, এবং অনেকের আসলে সেই লিটারেসিও নেই, অর্থাৎ যাকে আমরা বলি যে তার যে এইটাকে অপারেট করা, একটা ডিভাইসকে অপারেট করার যে টেকনিক্যাল নলেজ থাকতে হয়, অনেকের সেই লেখাপড়াটি নেই। আবার এর মধ্যে একটি অংশ রয়েছে যে ইন্টারনেটের অ্যাক্সেসও অনেকের নেই। তো জি। টেলিমেডিসিন একটি কিন্তু ডিভাইস নির্ভর, ইন্টারনেট নির্ভর এবং হচ্ছে লিটারেসি নির্ভর, অর্থাৎ তাকে অ্যাটলিস্ট বেসিক কিছু লেখাপড়া জানতে হয়। তো এই চ্যালেঞ্জগুলো আপনি আসলে কিভাবে দেখছেন, বা এটা সমাধানই আসলে কি? আমাদের এই ডিজিটালি কিন্তু আস্তে আস্তে অনেক বেশি এডুকেটেড হচ্ছে মানুষ এখন, ডিজিটাল টেক নির্ভর হয়ে যাচ্ছে। একসময় উবারে রাইট রাইট শেয়ারও কিন্তু ডিফিকাল্ট ছিল, একসময় খাবার অর্ডার করা অনলাইন এগুলোও চ্যালেঞ্জ ছিল, এবং হেলথ কেয়ারও আস্তে আস্তে এই জায়গায় চলে আসবে। তো আমি মনে করি যে মানুষের হেলথ কেয়ার অ্যাক্সেসিবিলিটির দিক থেকে ডিজিটাল ছাড়াও যেন করা যায়, সে জায়গাও কিন্তু আমরা ফোকাস করেছি। আমাদের আমাদের সার্ভিসটাতে আপনার যারা সাবস্ক্রিপশন করা আছে, আপনি একটা নাম্বারে কল দিলে আপনি ডাক্তারের সাথে কানেক্ট হয়ে যাবেন, আপনার কাছে প্রেসক্রিপশনে এসএমএস চলে যাবে, ওই স্বাস্থ্য বাতায়নের মতো। সো ডিজিটাল ছাড়াও যেন সেবাটা নেওয়া যায়, আমরা সেই জায়গাটাও রেখেছি, কেউ যেন বাদ না পড়ে আমাদের স্বাস্থ্য সেবা থেকে। বাট ইভেনচুয়ালি ডিজিটালাইজেশন এবং মানুষ যেন আস্তে আস্তে অ্যাপের দিকে চলে আসে, সেটাই হচ্ছে আমাদের আলটিমেট উদ্দেশ্য, এবং এটার ইউজেসটা যত দিন যাচ্ছে তত এটার ইউজেস কিন্তু বাড়ছে আমাদের সাথে।
জি, থ্যাংক ইউ। খুব চমৎকার কিছু বিষয় চলে আসছে, বিশেষ করে ডিজিটাল ডিভাইড খুবই ভাইটাল একটি জায়গা। এবং আসলে যেমন ইউনিয়ন স্বাস্থ্য আরেকটা জিনিস কেন্দ্রের আমি কথাটি। একটা জিনিস- যে আমি একটা জিনিস মিস করেছি, সেটা হচ্ছে আমাদের যেই জি। অ্যাপের ইন্টারফেসটা আমরা ডিজাইন করেছি সেটা জি। খুবই ইজি, এবং আপনি যদি কোনো ধরনের কোনো রকমের বাংলা পড়তে পারেন, আপনি আমাদের সার্ভিস নিতে পারবেন। অ্যাপটা ওপেন করলে এটা ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবল, হাতের সামনেই অপশন দেয়া আছে। এবং ইউজার এক্সপিরিয়েন্স থেকে আমরা বলি বাই ফার, শুধু লোকাল মার্কেট না, আমরা ইন্টারন্যাশনাল মার্কেটেও আমরা স্ট্যান্ডার্ডে টেলিহেলথ সার্ভিস প্রোভাইড করি। আমাদের অ্যাপের রেটিং হচ্ছে 4.7, আপনার প্রায় 1.4 মিলিয়ন, 14 লক্ষ মানুষ আমাদের অ্যাপটা ডাউনলোড করেছে, 4.7 রেটিং। সো এই যে কোয়ালিটি এবং যে মানুষের ইউজার এক্সপিরিয়েন্সটা, এইটা ইভেন আপনি ইন্টারন্যাশনাল বড় বড় কোম্পানিতেও আপনি এই ধরনের এক্সপিরিয়েন্স পাবেন না। আপনি অ্যাপটা ওপেন করলেন, ডাক্তারের কাছে ক্লিক করলেন, সাথে সাথে ডাক্তারের সাথে কানেক্ট হয়ে গেলেন, 10 মিনিটের মধ্যে আপনি ডাক্তারকে পেয়ে গেলেন। আমাদের ওভার প্রায় 75%-এর উপরে পেশেন্টকে আমরা 10 মিনিটসের মধ্যে কানেক্ট করিয়ে দিই। এবং 90%-এর কাছাকাছি মানুষকে আমরা অন টাইমে কোনো ধরনের ডিলে ছাড়া কানেক্ট করাই। সো এই যে ইজিনেসটা এবং অ্যাপের যে ইন্টারফেসটা, বাংলা এবং সবকিছু মিলে আমরা ডিজাইন করেছি যাতে ডিজিটালি, এবং যারা কম পড়ালেখা পারে বা ডিজিটালি না, তারাও যেন সহজে ব্যবহার করতে পারে, সেদিকে আমরা নজর রেখেছি। জি, থ্যাংক ইউ। আমরা জানছিলাম যে যারা আসলে ডিজিটালি চ্যালেঞ্জড তাদের জন্য কিভাবে অ্যাক্সেসটি নেওয়া যেতে পারে। আপনি দেশের বাইরেও দীর্ঘদিন থেকে কাজ করেছেন, তো বাংলাদেশের টেলিমেডিসিন এবং বিদেশে যে টেলিমেডিসিন সেবাটি রয়েছে, সেখানে কি কোনো নীতিগত বা মৌলিক কোনো পার্থক্য রয়েছে? ইন্টারেস্টিংলি আমি ইউকেতেও টেলিমেডিসিন সার্ভিস নিয়েছি, বাংলাদেশে নিয়েছি। আমি এখনো বলবো যে আমার ইউকে থেকে বাংলাদেশে আমাদের যে প্ল্যাটফর্মের সার্ভিস অনেক ভালো এক্সপিরিয়েন্স আমি 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 দিতে পারি। এখানে স্বাস্থ্য একটু সেবা নেওয়া খুব চ্যালেঞ্জ, কারণ এদের এখানে আহ, খুব প্রসেসের মধ্যে চলে, ঠিক এতটার মধ্যে কল দিতে হবে না না। মাঝে মাঝে কিন্তু আমি লন্ডনে ডাক্তার সেম ডেতে পাইও না। আমার বাচ্চার শরীর খারাপ হয়েছে, ঠিক ঠিক 9টার সময় আমি যদি কল না দেই, আমি ডাক্তার পাই না। এবং সেক্ষেত্রে যখন আমি অনলাইনে বুকও করি, সেই ডক্টরটা আমাকে কল দেয় গিয়ে সেই বিকেলে, এবং স্টিল মোবাইলে কল দেয় রাদার দেন ভিডিও কল, আমাকে অপশন দেয়, বাট ওদের কাছে ইন্টারফেস ইউজেবিলিটিটা খুব বেশি নাই অনেক ক্ষেত্রে। বাট অনেক টেলিহেলথ কোম্পানি আছে যারা এই প্ল্যাটফর্মটাকে আরো সহজভাবে করছে, রাদার দেন শুধু প্রায় সরকারি, আমি যেটা বলতেছি এটা সরকারি যেই এনএইচএস সার্ভিস প্রোভাইড করে সেটার কথা বলছি। বাট আমাদের প্ল্যাটফর্মে এটা মোর ইজি, এবং সেই আমি অনেক ক্ষেত্রে আমার বাচ্চাকে লন্ডন থেকে আমি বাংলাদেশে ডাক্তারদেরই দেখে আমাদের প্ল্যাটফর্ম দিয়ে। দ্যাটস মোর ইজি অ্যান্ড কনভিনিয়েন্ট আমি বলবো। জি, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম যে দেশে এবং বিদেশের যে পার্থক্যগুলো সেটি নিয়ে, টেলিমেডিসিন সেবার পার্থক্য সেটি নিয়ে। আহ, এ- টেলিমেডিসিনের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট একটি ইস্যু হলো যে পেমেন্ট পোর্টাল, অর্থাৎ পেমেন্ট করতে হয়। আবার স্বাস্থ্য বীমার একটি ধারণাও আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে রয়েছে। তো এই জায়গাটা আপনারা কিভাবে এটাকে ইনকর্পোরেট করছেন, বা এই জায়গায় সংযোগটা কিভাবে, অর্থাৎ স্বাস্থ্য বীমা এবং হচ্ছে পেমেন্ট পোর্টাল টেলিমেডিসিনের সাথে বা ডিজিটাল হেলথের সাথে এই জায়গায় কি সম্পর্ক আছে আমাদের, বা এই জায়গায় আমাদের কি করার আছে? পেমেন্ট ইজি, আমরা তো সকল পেমেন্ট গেটওয়ে, এটা বিকাশ, নগদ সবকিছুর সাথে ইন্টিগ্রেট করা আছে সহজে। বাট আমরা আরেকটা জিনিস একটু ভালো বেটার ভাবে দেখি যে আপনি ঢাকায় চাকরি করছেন, আপনার বাবা মা বসে আছে গ্রামে, তাকে আমরা কিভাবে পৌঁছাবো পেমেন্ট হোক। তার মানে এখানে আপনি আপনার বাবা মায়ের জন্য সাবস্ক্রিপশন করে রাখবেন, তাদের তাদের মোবাইল নাম্বার একটা দিয়ে দিবেন, তারা শুধু কল দিবে, এইরকমও ফ্যাসিলিটি আমাদের কাছে করা আছে। তাদের কোনো পেমেন্ট করতে হবে না, তাদের কোনো ঝামেলা নেই, তারা নাম্বারে কল দিবে, দে উইল গেট কানেক্টেড টু এ ডক্টর। সো আমরা সকল ধরনের পেমেন্ট গেটওয়ের সাথে ইন্টিগ্রেট করা আছে। আর ওভার টাইম আমরা এটাকে হয়তো আরো কিভাবে ওই কার্ডে দিয়ে দেওয়া যায়, যেমন আপনি কার্ড কিনে রাখবেন, কার্ড থেকে আপনি স্কেচ করে আপনি কানেক্ট করবেন, সেগুলো আমরা হয়তো ওভার টাইম ইন্ট্রোডিউস করাবো। আর ডক্টর। ইন্স্যুরেন্সের যে বিষয়টা, জি। জি বলেন। জি, আমি বলছিলাম যে ইন্স্যুরেন্সের যে বিষয়টি। জি। ইন্স্যুরেন্সের বিষয়ে আমরা অলরেডি কিছু ইন্স্যুরেন্স পার্টনারের সাথে কাজ করছি, এখানে চার্টার লাইফ, গার্ডিয়ান লাইফ, প্রগতি, এরা আমাদের ইন্স্যুরেন্স পার্টনার। সো ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ওরা তো অলরেডি স্বাস্থ্যের পার্ট হিসেবে তারা আমাদের কাছ থেকে অনেক ক্ষেত্রে ফ্রি পায় সার্ভিসটা। এটা পেমেন্টটা আসে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। সো এরকম কিছু মডেলেও আমাদের কাজ করে। সো ইন্স্যুরেন্সের পেশেন্টদের এটা পে করতে হয় না, ডাইরেক্ট কানেক্ট হয়ে যায়। আমরা টেকনোলজিক্যালি ইন্টিগ্রেট করা আছে তাদের সাথে, যখনই সে ইন্স্যুরেন্স কোম্পানিতে অনবোর্ড হয়, সাথে সাথে আমাদের এখানেও অ্যাক্টিভেট হয়ে যায়। সো এভাবে ফ্যাসিলিটেট আমরা করে রেখেছি। বাংলাদেশের টেলিমেডিসিন খাত যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে 5 বছর পরে আমরা কোথায় থাকবো বলে মনে করেন? 5 ইয়ার্স, যখন আমি 5 বছর সামনে দেখি, আমি 15 বছর পিছনে যেতে চাই, 3 গুণ। মানে 15 বছর আগে যে অবস্থায় ছিল গ্লোবাল, এখন যে 15 বছরে যে পরিবর্তনটা আসছে, 5 বছরে তার চেয়ে বেশি পরিবর্তন হবে, বিকজ অফ টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অ্যাভাইলেবিলিটি, মানুষের চিন্তাধারা সবকিছু মিলিয়ে। তো 5 বছর পরে আমি দেখি এটা হয়ে যাবে হচ্ছে
এটা হাইব্রিড মোড হবে। আপনি ফিজিক্যালি নিবেন এবং আপনি আপনি ফলো আপ হোক, আপনি ইনিশিয়াল কনসালটেশন হোক, ইনিশিয়াল অ্যাসেসমেন্ট হোক, সেগুলো আপনি বাসা থেকে করবেন। আপনার এটা এআই ট্রিয়াজ হবে। আপনার কোনো সমস্যার কারণে আপনি অ্যাপে ঢুকবেন, আপনার সমস্যা বলবেন, আপনাকে আমার আমার এআই হচ্ছে কেয়ার পাথ হয়ে আপনাকে ডিফাইন করবে আপনার কখন কোনভাবে কিভাবে করা লাগবে। এখানে অনেক ধরনের ডেটা ইউজ হবে। যেমন ফিজিক্যালি এখন একটা ডক্টরকে যখন একটা একটা পেশেন্টকে অ্যানালাইজ করে দেখছে, আপনি 60 বছরের আপনি একটা পেশেন্ট আপনার কাছে গেছে, ওনার সকল ডেটা সকল তথ্য নিয়ে একটা ডক্টর অনেক সময় স্পেন্ড করা বা ওইটা পাওয়াও যায় না, সেই জায়গাগুলো থেকে সহজে এই গ্যাপটা রিডিউস হয়ে যাবে। আমরা এআই ইউজ করে সহজেই ডক্টরকে হেল্প করতে পারবো একটা পেশেন্টের ডেটা অ্যানালাইসিস করে প্রিডিকশন এই জিনিসগুলোকে নিয়ে আসতে। আর পাশাপাশি আমি মনে করি যে অনেক প্রিভেন্টিভ কেয়ারের ক্ষেত্রে মানুষ অনেক বেশি ফোকাসড হবে। আপনার ওয়েরেবলের সাথে ইন্টিগ্রেট করা থাকবে, আপনাকে স্বাস্থ্য এবং ওয়েলবিইং এর পার্ট হিসেবে রেগুলার আপনি এই টেলিহেলথ এগুলা মডিউলগুলো, এই অ্যাপ স্বাস্থ্য ডিজিটাল হেলথ আপনি ব্যবহার করবেন। আপনার এখন কি খাওয়া উচিত, আপনার আপনার স্টেপস ঠিক আছে কিনা, সো সবকিছু কম্বাইন করে একটা প্ল্যাটফর্মে আইওটি হোক, এখানে আপনার এআই হোক, সবকিছু মিলিয়ে ডেটা ব্যবহার করে ইটস এ বেটার কেয়ার এবং মোর প্রিভেন্টিভ কেয়ার। এবং ডক্টরদের জন্য ডায়াগনোসিস যদি হবে, তাদের অনেক সময় বাঁচবে এই জায়গায়, যেখানে আগে অনেক সময় স্পেন্ড করতে হলো। এজ এ রেজাল্ট ওভারঅল ক্যাপাসিটিও বাড়বে ইনফ্রাস্ট্রাকচার। জি, থ্যাংক ইউ। আপনারা ডক টাইম এস্টাবলিশ করেছেন এবং অনেক দূর এগিয়ে এসেছে, অসংখ্য মানুষকে আপনারা চিকিৎসা সেবা দিয়েছেন। তাহলে আমাদের ডিজিটাল হেলথ বা টেলিমেডিসিন যে জায়গাটি আমরা আলোচনা করছি আজকে, 5 বছর পরে আপনার কাছে কি মনে হয় যে আমাদের জনসংখ্যার যে অনুপাত, আমরা যারা চিকিৎসা সেবা নিচ্ছি ফিজিক্যালি আর আরেকটি হচ্ছে ভার্চুয়ালি, এই জায়গায় কি কি ধরনের রেশিওতে পরিবর্তন আসতে পারে বলে মনে করেন? আমি মনে করি ওভার টাইম ভার্চুয়ালি ভার্চুয়াল জায়গাটায় অনেক বেশি বৃদ্ধি পাবে। ডিজিটাল টেক সেভি মানুষ হোক আর যে কোনো মানুষই হোক, সবার জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন কনভেনিয়েন্ট অ্যাক্সেস পাবেন এবং যেটা আপনার জন্য খুব সিরিয়াস রোগ না, যেটা আপনার ডক্টরকে ফিজিক্যালি দেখানো দরকার বা আপনার হসপিটালে যাওয়াই দরকার, সেই জায়গাগুলোতে আমি মনে করি যে পেশেন্টের সংখ্যাটা আস্তে আস্তে ডিজিটালাইজেশনে বাড়বে। এবং হসপিটাল এবং ডক্টররাও আস্তে আস্তে এই টেলিমেডিসিন এই ডিজিটাল সার্ভিসগুলো অ্যাডাপ্ট করবে, তারা তাদের পেশেন্টদেরকেই এই সার্ভিসগুলো প্রোভাইড করতে পারবে টেকনোলজির ইউজ করে। যেমন আমাদের এডিশনাল মডিউল আছে যেটা আমরা ডক্টর যেন তার প্রাইভেট চেম্বারে ব্যবহার করতে পারে, এটা প্রেসক্রিপশন লেখা, অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজ করা, সেই জায়গায় আমাদের কাজ আছে। আবার আমরা হসপিটালকেও আমরা হোয়াইট লেভেল সলিউশন দিচ্ছি, তার মানে আমাদের টেকনিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা হসপিটাল নিজে অ্যাডাপ্ট করে তার পেশেন্ট বেসদেরকেও এই কেয়ার গুলো দিতে পারবে, যেগুলো হচ্ছে টেলিমেডিসিনে সম্ভব। বাট আমি এই যখন যখন ডক্টররা অ্যাডাপ্টেশন শুরু করবে, হসপিটালগুলো অ্যাডাপ্টেশন শুরু করবে, পেশেন্ট অ্যাডাপ্টেশন শুরু করবে, ওভার টাইম ইট উইল গো সিগনিফিকেন্টলি হাই, আমি বলবো উইদিন দ্য নেক্সট 3 to 5 years। আমরা কথা বলছিলাম ডিজিটাল হেলথ নিয়ে। তো চিকিৎসা ব্যবস্থায় রোগীর অধিকার এবং চিকিৎসকদের অধিকারের কিছু বিষয় থাকে। টেলিমেডিসিনে চিকিৎসা সেবা দেওয়ার পরে যদি কোনো অভিযোগ উত্থাপিত হয়, তাহলে সেই জায়গাগুলো আপনারা কিভাবে সমাধান করছেন? জি, থ্যাংক ইউ। ইন্টারেস্টিং। আমাদের একটা কিউসি টিম আছে যারা হচ্ছে কোয়ালিটি অ্যাসিওর করার জন্য কনস্ট্যান্টলি কাজ করছেন। যখন কোনো পেশেন্টের অভিযোগ আসে, অভিযোগের মাধ্যমটা অনেকভাবে হয়। একটা হচ্ছে তারা জানায় আমাদেরকে, ইমেল করে বা কল করে। আবার অনেক ক্ষেত্রে কি হয়, পেশেন্ট রেটিংটা কম দেয় ডক্টরকে। যখনই কোনো ডক্টরের রেটিং 5 স্টারের চেয়ে কম হয়, তখনই আমরা এটাকে ইন্সপেক্ট করি, পেশেন্টের সাথে কথা বলি, সার্ভিসটা ঠিক ছিল কিনা, কোয়ালিটিতে কোনো প্রবলেম ছিল কিনা। সো তখন আমরা ওই তার স্পেসিফিক প্রবলেম ধরে এই সমস্যাটার সমাধান করি। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা ডক্টরের সাথে আবার রিকানেক্ট করিয়ে দিই, কারণ পেশেন্টের দেখা যায় যে সে ক্লিয়ার না কি করতে হবে, তার আরো কিছু কথা বলা দরকার। অনেক ক্ষেত্রে কোনো একটা প্রেসক্রিপশন ডক্টর দিয়েছে, আহ, সে অনলাইনে আবার সার্চ করে দেখেছে যে এটাতে তার জন্য ঠিক না, বাংলাদেশে তো মানুষ গুগল অনলাইন করতে চায়, তখন আবার কানেক্ট করিয়ে দিতে হয় যে ডক্টর এক্সপ্লেন করে এটা রিজনটা কি এবং এটা কিভাবে কাজ করে। সো এই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে ইন্ডিভিজুয়াল কেস তারা যেন আনটিল দ্য পেশেন্ট ইজ স্যাটিসফাইড, আমরা উই কন্টিনিউ মেক শিওর যে তাদের প্রত্যেকটা কনসার্নকে অ্যাড্রেস করা হয়। আমাদের ডক্টরদের অ্যাভারেজ রেটিং প্ল্যাটফর্মে 4.9, যেটা ইজ ভেরি হাই স্ট্যান্ডার্ড। সো কোয়ালিটি কেয়ার আমাদের জন্য একটা বড় ফ্যাক্টর মেনটেন করে আমি মনে করি। জি, ধন্যবাদ। তো ডিজিটাল হেলথের মাধ্যমে যখন আমরা চিকিৎসা সেবা দেই, সেখানে প্রচুর পার্সোনাল ডাটা স্টোরেজ হয়, ডাটা সংরক্ষিত হয়। তো কিন্তু হেলথ সেক্টরের জন্য আবার প্রাইভেসিও খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর।
এই জায়গাটা আপনি কিভাবে অ্যাড্রেস করছেন? কারণ আমরা জানি যে প্রাইভেসি লিক হওয়াটা খুবই একটা গুরুতর অপরাধ হিসেবে চিন্তা করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে। কাজেই রোগীদের যে ব্যক্তিগত তথ্য বা প্রাইভেসি জায়গাটা আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন? পেশেন্টের প্রাইভেসি আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট কনসার্ন, এবং আমরা মেক শিওর করি যে তার ডেটা অলওয়েজ সিকিউর থাকে। এখানে আমরা ফার্স্টলি হচ্ছে পেশেন্টের কনসেন্ট নেওয়া, মেক শিওর যে ইটস অল গিভিং কনসেন্ট। যখন কনসালটেশনটা হয়, কনসালটেশনের ক্ষেত্রে ইভেন গ্লোবালিও বিদেশে অনেক ক্ষেত্রে রেকর্ড করে, আমরা কিন্তু কোনো কনভারসেশন রেকর্ড করি না, কারণ এটা আমি মনে করি যে পেশেন্টের প্রাইভেসির এগেনস্টে যেতে পারে যে কোনো সময়, যদি কোনো কখনো যদি এটা কোনো কোনো রিজন থাকে। সো আমরা পেশেন্টের ভিডিও আমরা রেকর্ড করি না, সেটা এভাবে থাকে। তার ডেটা আমরা সিকিউরলি স্টোর করা থাকে আমাদের ক্লাউডে। আমাদের ইঞ্জিনিয়ারিং টিমের যারা স্পেসিফিক্যালি ডেটা স্টোরেজ নিয়ে কাজ করে, ভেরি হাইলি কেপেবল ইঞ্জিনিয়ার বেসড অন দ্য ইউকে রাদার দেন, সো দে আর কেপেবল পিপল লুকিং আফটার 24/7 মনিটরিং এর মধ্যে রাখি আমাদের প্ল্যাটফর্ম, কোনো ধরনের সিকিউরিটি বা কোনো ধরনের ইস্যু যেন না হয়, এবং সেটার ক্ষেত্রে অটোমেটেড অনেক টুলস ইমপ্লিমেন্ট করা আছে যাতে আমরা অ্যালার্ট হই এবং আমরা সাথে সাথে অ্যাকশন নিতে পারি। এবং পাশাপাশি এখানে অ্যাপ্রোপ্রিয়েট এনক্রিপশন মেকানিজম এখানে ইমপ্লিমেন্ট করা আছে। অ্যাক্সেসের ক্ষেত্রে কে অ্যাক্সেস করতে পারবে, যেমন আমাদের পেশেন্টের প্রেসক্রিপশন কেউ অ্যাক্সেস করতে পারে না, কারণ এটা প্রাইভেট ডেটা। আমাদের কাস্টমার সার্ভিস যখন কথা বলে তাদের ওইটাতে অ্যাক্সেস নাই, তারা শুধু ডাক্তারের সাথে পেশেন্টের সাথে কমিউনিকেশনের কাজটা করে, কানেক্টিভিটি করিয়ে দেয়। সো আমাদের অ্যাক্সেসিবিলিটি মেনটেন করা, ডেটাকে স্টোরেজ করা, মেক শিওর করে এটা কনস্ট্যান্ট সিকিউরিটি থ্রেট থেকে সেফ থাকে। এবং আরেকটা জিনিস আমরা করি, ডিজাস্টার রিকভারি প্ল্যান করা আছে আমার অ্যাপ্রোপ্রিয়েটলি। আমার আমার যেহেতু ডেটা এক জায়গায় স্টোর করা আছে, আমরা মাল্টিপল রিজিয়নে স্টোর করি, যাতে যে কোনো সমস্যা হলে এটা আমরা সহজে আবার রিস্টোর করতে পারি। অনেক ক্ষেত্রে সার্ভার পুড়ে যেতে পারে ফর এক্সাম্পল, এবং কোনো ধরনের অঘটন হতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, ন্যাচারাল ডিজাস্টার হতে পারে। সেই ক্ষেত্রে আমাদের ডেটাগুলো মাল্টিপল সাইটে স্টোর করা থাকে, সহজেই যেন আমরা পেশেন্টের ডেটা আবার রিকভার করতে পারি সিকিউরিটি প্রাইভেসির পাশাপাশি। থ্যাংক ইউ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা বেশ দুর্বল। আমরা কিছুক্ষণ আগে গ্রামীণ জনগোষ্ঠীর কথা বলছিলাম, প্রত্যন্ত অঞ্চলের মানুষের কথা বলছিলাম, নারীদের কথা বলছিলাম, সুবিধা বঞ্চিত মানুষরাও রয়েছেন। তো টেলিমেডিসিনের এই জায়গাটা প্রাইসিং একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এই জায়গাটা আসলে আপনারা কিভাবে অ্যাড্রেস করছেন, বিশেষ করে আরবান এবং রুরাল এরিয়া, এই জায়গাগুলোতে কি আপনারা কোনো ডিফারেন্সিয়েট করছেন, বা এই জায়গায় তাদেরকে কম মূল্যে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে আপনাদের কোনো স্ট্র্যাটেজি বা কৌশল আছে কিনা? যে আমরা ভেরিয়াস স্ট্র্যাটেজি এখানে ফলো করি, কারণ আমরা অ্যাওয়্যার আছি যে একটা ধরনের জনগোষ্ঠী আছে যাদের অবভিয়াসলি কম প্রাইসে দরকার। প্রথমত বলবো যে আমাদের প্ল্যাটফর্মে ওভারঅল ডক্টরদের ফি 30% লোয়ার। মানে একই ডক্টর আপনি যখন ফেস টু ফেসে যাবেন, মোস্ট আমাদের অ্যাভারেজ যেটা হয়, আপনি অনলাইনে করলে আমরা 30% লোয়ার দেখতে পাচ্ছি। এটা অলরেডি আমি বলবো অ্যাফোর্ডেবল একটা মানুষের জন্য। সেকেন্ডলি আমরা কি করি, আমরা আবার ভেরিয়াস অ্যারেঞ্জমেন্ট করি, যেমন আমরা আমাদের প্ল্যাটফর্মে প্রায় ফার্স্ট টাইম কনসালটেশন যখন কেউ নিতে যায় তাদের জন্য আমরা একটা কম খরচে দিই, যে তারা যেন এটাতে অভ্যস্ততা হইতে থাকে, এটা সার্ভিসটা ব্যবহার করে। সেকেন্ড ক্ষেত্রে আমরা মনে করেন রেগুলারলি আমরা খুব খুব কম প্রাইসে, 25 টাকায়, 30 টাকায়, 40 টাকা, আমরা এই ধরনের লো প্রাইসে আমরা মানুষের কাছে সেবাগুলো দেই। আবার আমরা চেষ্টা আছে যে এনজিওর সাথে মিলেও কিভাবে কাজ করে এটাকে আরো অ্যাক্সেসিবল করা যায়, প্রাইসটা ডাউন করে। ভবিষ্যতে আমরা এক্সপেক্ট করবো গভর্নমেন্ট সেটের সাথে অ্যাফিলিয়েট করে আমরা কিভাবে কাজ করতে পারি, মানুষকে লো প্রাইসে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে কিভাবে কাজ করে। যেমন ধরেন আপনি একটা এক্সাম্পল দিই, হয়তো উপজেলা শহরের কোনো একজন ডক্টরের ক্যাপাসিটি আছে, সেই ডক্টরকেই যদি আমি আরেক উপজেলার যেখানে একটু বেশি ডিমান্ড আছে ব্যবহার করতে পারি অনলাইনে, আমার কিন্তু এখানে ডক্টরের খরচটা নাই, সে তার ডিউটি টাইমের মধ্যে এটা করবে। কিন্তু পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা খুব অল্প সময় টেকনোলজি ব্যবহার করে আমরা অল্প খরচে সার্ভিসটা দিতে পারি। সেটা একটা এক্সাম্পল। এরকম আরো অনেক ইনোভেটিভ ওয়ে আছে যেটা ভবিষ্যতে আরো কস্ট রিডাকশনে এবং মোর অ্যাফোর্ডেবল মানুষের কাছে পৌঁছে দেওয়ার কাজ করা যাবে। জি, ধন্যবাদ। আহ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় একটু জেনে নিতে চাইবো। আপনি অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছিলেন এটি টেলিমেডিসিন স্টার্টআপ এস্টাবলিশ করার ক্ষেত্রে, ডাক্তারদেরকে অনবোর্ড করা, রোগীদেরকে প্র্যাকটিস করানো, অভ্যস্ত করে নিয়ে নিয়ে আসা। এর পাশাপাশি একটি সফটওয়্যার ডেভেলপ করার টেকনিক এটা প্রবলেম থাকে। তারপরে একটি পলিসি লেভেলের, একটা দেশের পলিসি লেভেলের কিছু ইস্যু থাকে। আবার ফান্ড রেজ করার একটি বিষয় থাকে। এই যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলোর ব্যাপারে কি কিছু বলবেন আমাদের?
জি, আমি প্রথম চ্যালেঞ্জ দেখি হচ্ছে পলিসি আমাদের ডিজিটাল হেলথ কেয়ারে ফুললি এখন এস্টাবলিশ হয়নি, আসেনি। So আমি গভর্নমেন্টের কাছে এটা একটা রিকোয়েস্ট থাকবে, যত দ্রুত ভালো একটা পলিসি দেওয়া যায় যেটা বোথ পেশেন্ট এবং ডক্টরদেরকে প্রোটেক্ট করবে এবং একটা ভালো সার্ভিস, উন্নত মানের ডিজিটাল সার্ভিস দেওয়ার ক্ষেত্রে সাহায্য করবে, সেটা ফান্ডামেন্টালি ইম্পর্টেন্ট। কারণ মানুষের টেলিমেডিসিনের প্রতি আস্থা তখনই আসবে যখন এখানে রেগুলেশন থাকবে। এখন অনেকে ছোট, আপনার হাতে একজন ডক্টর আছে, দুইজন ডক্টর আছে, আপনার টেকনোলজি নাই, কোনো রকমে আপনি ফোন সার্ভিস নিয়ে বসে গেছেন টেলিমেডিসিন সার্ভিস প্রোভাইড করতে, এরকম অনেকেই আছে। এসে কি বললে আপনাকে বলতেছে আমি 10 টাকায় সার্ভিস দেবো, আপনি 20 টাকায় সার্ভিস দিব। কারণ কি আপনার মান উন্নত রাখতে পারছেন না। সো এখানে আমাদের ডেফিনেটলি মিনিমাম অর্গানাইজেশনের ভাইবিলিটি, ফাইন্যান্সিয়াল ভাইবিলিটি, ফিউচার প্রসপেক্ট, কারেক্ট ডক্টর, সব কিছুই আমার মনে হয় লিগাল রেগুলেশন এবং কমপ্লায়েন্সে আসলে খুব সুবিধা হবে এই জায়গাটাতে। এডিশনালি আমি বলবো চ্যালেঞ্জের, ডক্টরদেরকে অনবোর্ড করা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের শুরুর দিকে। কিন্তু আমাদের লাস্ট 3 বছরে আমাদের আর কোনো সমস্যা হয়নি। একসময় এটা যখন একটু কাজ করা শুরু করেছে, প্রথম 100 জন ডক্টরের পরে বাকি 1500 ডক্টরে আমরা কোনো ধরনের মার্কেটিং এবং পয়সা খরচ করিনি। অটোমেটিক এটা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি, প্ল্যাটফর্মের কোয়ালিটি, ডক্টরদের রেফারাল, এগুলো কম্বাইন করেই ডক্টররা আমাদের প্ল্যাটফর্মে নিজে নিজে জয়েন করে। আমি বলতেছি 1600 ডক্টর, কিন্তু আমাদের প্ল্যাটফর্মে কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছে প্রায় 8000, 7 থেকে 8000 ডক্টর। আমরা ওখানে একটা আমাদের স্ট্রিক্ট অনবোর্ডিং প্রসেস আছে, আমরা মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা ছাড়া আমার প্ল্যাটফর্মে আমি প্র্যাকটিস করতে দেই না। পাশাপাশি আমাদের তাদের প্রপার ডিউ ডিলিজেন্স হয়, ট্রেনিং হয়, এগুলো সব মেনশিওর করেই যে আমার 1600 ডক্টর আছে যারা ফুললি ভেরিফাইড এবং অ্যাপ্রুভড ডক্টর প্ল্যাটফর্মের। সো তারা ফান্ড রেজিং একটা বড় চ্যালেঞ্জ, এবং স্পেশালি যখন এটা বাংলাদেশ এবং হেলথ কেয়ার দুইটা কম্বাইন করা হয়। বিদেশ থেকে বাংলাদেশের ফান্ডিং এর স্কোপটা অনেক ন্যারো, সবাই করে না। আবার যখন এটা হেলথ কেয়ার হয়, হেলথ কেয়ার সেগমেন্টটাই হচ্ছে একটা চ্যালেঞ্জিং সেগমেন্ট। টেলিমেডিসিন সেগমেন্ট কিন্তু ভেরি চ্যালেঞ্জিং, নাইলে 30টা কোম্পানি যদি, 25-30টা কোম্পানি স্টার্ট হইলে এখনো অলমোস্ট কেউই নাই মার্কেটে। ডেফিনেটলি এভরিবডি ফেস চ্যালেঞ্জ, এটা ফান্ডিং হোক, মার্কেট হোক। আর একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এডুকেশন। ইউজাররা এখনো রেডি না অনেকে, যে না এই সার্ভিসটা নেওয়া যায়। সেই জন্য যদি গভর্নমেন্ট থেকে কিছু প্রোগ্রাম রান করা যায়, এডুকেশন, ট্রেনিং, এবং আরো প্রমোট করা যায়, তো গভর্নমেন্ট যদি প্রমোট করে যে না এই ধরনের সার্ভিস এখানে নেওয়া যায়, সেই ক্ষেত্রে আমি মনে করি এটার অ্যাডাপ্টিবিলিটিটা আরো বাড়বে। জি, থ্যাংক ইউ। তো এই যে আপনি টেলিমেডিসিন স্টার্ট আপের কথা বলছিলেন, অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছেন, সামনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসছে, কিংবা সেখানে ইন্টারনেট অফ থিংস আসছে, অনেকগুলো ওয়ারেবল ডিজিটাল ডিভাইসেস আছে। এই জায়গাগুলোতে ম্যান পাওয়ার ডেভেলপমেন্টের একটা বিষয় রয়েছে। তো বাংলাদেশে আমরা যারা, আমাদের যারা রয়েছেন সফটওয়্যার খাতে রয়েছেন বা হার্ডওয়্যার খাতে যারা রয়েছেন, তাদের আসলে বর্তমান অবস্থা কি? তারা কি সামনে এই যে বর্তমান সময়ের চ্যালেঞ্জগুলো তারা নিতে সক্ষম কিনা, বা তাদেরকে যদি আমরা সক্ষমতা অর্জন করতে চাই, তাদের আসলে কি ধরনের প্রশিক্ষণ প্রয়োজন? আপনার অভিজ্ঞতা থেকে বলবেন প্লিজ। আমার অভিজ্ঞতা বলে যে বাংলাদেশে ট্যালেন্টের কমতি নাই। আমরা যে প্ল্যাটফর্মটা তৈরি করেছি, যেটা ইন্টারন্যাশনাল মানের যে কোনো টেলিহেলথ কোম্পানির সাথে আমরা কম্পিট করতে পারবো, এটা আমি মনে করি। দেশে বসেই আমরা দেশি ইঞ্জিনিয়ারদেরকে দিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি যেটা ইন্টারন্যাশনালি কম্পিট করতে পারে। সো কোয়ালিটি এবং ট্যালেন্টদের স্কিল নিয়ে আই এম ভেরি কনফিডেন্ট। অবভিয়াসলি প্রত্যেকটা ইঞ্জিনিয়ারদের যারা কাজ করে প্রোডাক্ট ডেভেলপমেন্টে, তাদের এআই এবং লেটেস্ট টেকনোলজির সাথে লার্নিং থাকতে হবে। এতে কি হবে, এআই আপনার লাইফ সহজ করে দেবে সহজেই। যেই কাজটা আপনার করতে আগে 1 মাস সময় লাগতো, সেটা আপনার লাগা উচিত 15 দিনের কম, হাফ সেভ করা উচিত এআই আসার কারণে। সো এটা আস্তে আস্তে যদি টুলস এবং টেকনোলজির অ্যাডাপশনটা, আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করবে। বাট বাংলাদেশে মেন পাওয়ার, জনশক্তি যথেষ্ট এবং স্ট্রং এবং কেপাবল আছে আমি মনে করি। জি, ধন্যবাদ। আমরা প্রোগ্রাম একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সর্বশেষ যে প্রশ্ন আমরা জানতে চাইবো, আমাদের অনেক তরুণ উদ্যোক্তা রয়েছেন, অনেক তরুণ স্বপ্ন দেখেন বাংলাদেশকে পরিবর্তন করে দিবেন। 5ই আগস্টের পরে আমরা নামই দিয়েছি বাংলাদেশ 2, অর্থাৎ একটা পরিবর্তনের সূচনা হয়েছে সারা বাংলাদেশেই। তো এই জায়গাটাতে একজন স্টার্ট আপ, একজন সফল একজন উদ্যোক্তা হিসাবে আপনি তরুণদের জন্য ডিজিটাল হেলথ সেক্টরে কাজ করার জন্য কি পরামর্শ দিবেন? আমি ওভারঅল যারা উদ্যোক্তা হিসেবে আসেন তাদের জন্য পরামর্শ দিব যে কোনো একটা আইডিয়া নিয়ে কাজ করলে একবারে আহ, অনেক কিছু করে তারপরে মার্কেটে নামানা, খুব ছোট পরিসরে প্রুফ অফ কনসেপ্ট। এটা অনেকে আসে আমার কাছে মেন্টরশিপের জন্য বা কি করা যায়। তো আমি দেখেছি যে আহ, বেশিরভাগই এটার স্কেলেবিলিটির কথা ভাবে না। এটাকে আপনার মার্কেটে মানুষ আদৌ এটা ব্যবহার করবে কিনা। আমরা মনে করি যে আমার সমস্যা মানে এটা সবার সমস্যা। আসলে মার্কেটে গেলে বোঝা যায় এটা সবার সমস্যা না বা হয় না। তো সেই ক্ষেত্রে যত অল্প পরিসরে প্রোডাক্টের একটা স্মল ভার্সন, কুইক ভার্সন লঞ্চ করে আইডিয়াটাকে আগে মার্কেট ফিট বা মার্কেটে কেউ এটা ডিমান্ড আছে কিনা সেটা টেস্ট করা উচিত। এটা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, মানে
আপনার প্রথমে লেটস সে 100 থেকে 1000 পেইড ইউজার কোনো ধরনের মার্কেটিং ছাড়া যদি আপনি জেনারেট করতে পারেন, দ্যাট মিনস আপনার আইডিয়া ইজ গুড। এটা আমি বলবো, এটা একটা আইডিয়া হিসেবে অনেক বড়, অনেক পয়সা খরচ করা, টিম বড় করা, ফান্ড রেজ করা বা করতে গিয়ে আগে এটাকে নিজের প্রুফ করতে হবে যে দিস কনসেপ্ট এন্ড আইডিয়া ইজ ভেরি গুড। স্পেশালি যদি হেলথ কেয়ারে আসেন, এটা ভেরি চ্যালেঞ্জিং সেক্টর। ফার্স্ট ইউ নিড টু কিপ ইন মাইন্ড ইউ আর কামিং ইন টু এ ভেরি ডিফিকাল্ট, এটা শুধু বাংলাদেশে না, গ্লোবালি হেলথ কেয়ার টেকনোলজি ইজ আন্ডার আন্ডার মানে বলবো যে অনেক অনেক লোয়ে আছে কম্পেয়ারিং এনি আদার সাইড। ফিনটেক বলেন, আপনি ই কমার্স বলেন, বা আপনি রাইড শেয়ারিং বলেন, অনেক এগিয়ে গেছে, কিন্তু হেলথ টেক সেই ক্ষেত্রে কমেছে, কারণ এখানে ইটস এ সেন্সিটিভ, দ্যাট ইজ এ রিজন। ডেটা হোক, তথ্য হোক, সে একটা আপনি চিকিৎসা দিচ্ছেন, দিস হ্যাজ টু বি ফলো এ প্রপার স্ট্যান্ডার্ড প্রোটোকল রুলস রেগুলেশন। সো এভরিবডি, যখন আপনারা হেলথ টেকে কোনো অন্টারপ্রেনারশিপ করতে চান, you need to make sure you're ready for the challenge, and it moves slowly rather than it's getting result very fast. But yeah, I mean, everybody should come forward. That's how we will make difference. জি, ধন্যবাদ। একটা কোশ্চেন আমি মিস করে গিয়েছি। সে ফর মার্কেট ক্যাপ যেটাকে বলা হয়, অর্থাৎ মার্কেটের ক্যাপাসিটি কেমন? তো ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি, যেমন ইন্টারন্যাশনালি আমরা অনেকেই জানি শুধুমাত্র টেলিমেডিসিন সেক্টরেই মার্কেট ক্যাপাসিটি হচ্ছে $100 বিলিয়ন। তো এটা ইটস এ ভেরি বিগ নাম্বার। আবার কেউ কেউ বলছেন যে বাংলাদেশের মার্কেটটাও বেশ বড়। তো এই যে মার্কেট ক্যাপ বা মার্কেটের যে ক্যাপাসিটি ডিজিটাল হেলথের, স্পেশালি টেলিমেডিসিন কিংবা ইন্টারনেট অফ থিংস কিংবা ওয়ারেবল ডিভাইস কিংবা ইলেকট্রনিক হেলথ রেকর্ডস, যে জায়গাগুলোকে আমরা আসলে ডিজিটাল হেলথ বলে থাকি মোটা দাগে, আহ, এই বিষয়ে যদি কিছু বলেন। মানে এটা আমার মনে হয় যে অনেক উৎসাহিত হবে, তরুণরা উৎসাহিত হতে পারেন। মার্কেট সাইজটা অনেক বড়, কিন্তু সমস্যা হচ্ছে আমি নিজেই যখন রিসার্চ করছি, মাল্টিপল টাইম করেছি, দেখা গেছে যে এক এক জায়গায় এক এক ধরনের তথ্য আছে। কেউ বলে 100 বিলিয়ন, কেউ বলে 500 বিলিয়ন। আমি মনে করি যে 2030 সালের মধ্যে দ্য ডিজিটাল হেলথ কেয়ার আর টেলি হেলথ মার্কেট, ইট শুড রিচ between $400 to $500 billion. That's the big market to grow. বিগ মার্কেট। এখন বাংলাদেশে আসি, শুধু বাংলাদেশে প্রায় 180 মিলিয়ন পিপল বাংলাদেশে। সো প্রত্যেকটা মানুষেরই, আপনি যদি যদি ভেরি নাম্বারটা আপনি ক্যালকুলেট করেন, আর 180 মিলিয়ন মানুষ আছে, প্রত্যেকের ডাক্তারের কাছে যাওয়া দরকার হয় বছরে 2 থেকে 3 বার, রাইট? লেটস সে টু জি। পয়েন্ট ফাইভ টাইম তাহলে হচ্ছে আপনার প্রায় ইউ আর লুকিং এট 450 মিলিয়ন কনসালটেশন প্রোভাইড করার ক্যাপাসিটি আছে। এর মধ্যে কি হবে, 70% ধরেন যেগুলো টেলিহেলথে ট্রিপেবল, আপনি যদি গুণন করেন যে 0.70% যদি তার নেন, ইউ আর টকিং অ্যাবাউট ওভার 300 মিলিয়ন কনসালটেশন আপনি টেলিহেলথ দিয়ে আপনি এটাকে অপরচুনিটি ইটস এ তৈরি ভেরি করেন। বিগ নাম্বার। এখন আপনি এভারেজ কনসালটেশন প্রাইস আপনি এর মধ্যে যোগ করে দেন 200 থেকে 300 টাকা, দ্যাটস ইউর নাম্বার অফ মার্কেট। আমি বলবো জাস্ট জাস্ট অন কনসালটেশন। অনলাইন মেডিসিন মার্কেট ইজ বিগার, ওখানে মার্জিন লো, বাট মেডিসিন সব ম্যাক্সিমাম মানুষেরই লাগে, স্পেশালি যারা ক্রনিক ডিজিজ আছে। সো আমি বলি, যদি আপনি সবগুলো মেডিসিন সহ কম্বাইন করেন, বাংলাদেশ মার্কেট ইজ হিউজ ইন দ্য হেলথ কেয়ার সেগমেন্ট। থ্যাংক ইউ আনোয়ার হোসেন ভাই, আপনি অনেক সময় নিয়ে কথা বলছিলেন, বিশেষ করে ডক টাইম নিয়ে আপনার যে একটি ট্রিমেন্ডাস জার্নি, একটি এক্সিলেন্ট জার্নি, সেটি আপনি শেয়ার করলেন এবং আমরা অনেকগুলো ইনসাইট পেলাম, অনেকগুলো ইনফরমেশন পেলাম। আমরা আশা করি যে বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে যারা রুগী রয়েছেন কিংবা যারা তরুণ উদ্যোক্তা রয়েছেন, তারাও আপনার সঙ্গে আমাদের যে আলাপচারিতা, এই উদ্যোগ এটা থেকে অনেক উপকৃত হবেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম ডক টাইম লিমিটেড এর সম্মানিত ফাউন্ডার এবং সিইও আনোয়ার হোসেন ভাইয়ের সাথে। অনেকগুলো বিষয় নিয়ে আমরা জানছিলাম, বিশেষ করে টেলিমেডিসিন, ডিজিটাল হেলথ, বাংলাদেশ স্বাস্থ্য খাতের সংস্কার এবং নতুন বাংলাদেশের পথযাত্রা নিয়ে। আপনারা আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।